বাইরে বক্স বাজছে, কিন্তু 18 বছরের ফালাকের কাছে মনে হচ্ছে সেটা তার মরণ ঘণ্টা। আয়নার সামনে বসে ফালাক ফুপিয়ে কাঁদছে। গালের কাজল চোখের জলে মিশে একাকার হয়ে গেছে। বাবা মা মরা এতিম মেয়ে ফালাক। বড় ভাই আর ভাবির সংসারে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ বুঝলো সে আসলে তাদের কাছে কেবল একটি পণ্য ছিল। ভাইয়া, তুমি এই কয়েকটা টাকার জন্য আমাকে ওই লোকটার হাতে তুলে দিচ্ছ, যে লোকটা ডিভোর্সি, যার বয়সের সাথে আমার কোনো মিল নেই। লোকে বলে সে বড় মাস্তান, সবাই তাকে ভয় পায়। আমি ওই বাড়িতে গিয়ে বাঁচবো তো? ফালাকের বড় ভাই ঘরের এক কোণে বসে মির্জা বাড়ি থেকে পাঠানো টাকার বান্ডেলগুলো গুছিয়ে রাখছে। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু লোভের তৃপ্তি। চুপ কর পালাক, কপাল করে এমন ঘরে বিয়ে হচ্ছে তোর। সে মাস্তানি করুক বা যাই করুক, তার অনেক টাকা। এই যে গয়নাগুলো পরেছিস, এগুলো সব ওদের বাড়ি থেকে পাঠিয়েছে। তোর ভাবি আর আমি তোকে কতদিন খাওয়াবো? এখন নিজের পথ নিজে দেখে নে। ফালাকের ভাবি পাশ থেকে বলে ওঠে, এই যে এতগুলো টাকা আর এই গয়না, এগুলো ওনার পরিবার থেকে পাঠিয়েছে। এই অভাবের সংসারে তুই থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। যা, ঠিক মতো তৈরি হয়ে নে। ফালাক এই বিয়ে করতে চায় না, তার জীবনটা শেষ হয়ে যাবে। ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। 32 বছর বয়সী সাদ মির্জা তার কামরায় বসে সিগারেট টানছে। সাদ এলাকার দাপুটে মাস্তান, সবাই তাকে জমের মতো ভয় পায়। তার আগের স্ত্রী তার এই অন্ধকার জগৎ আর রূঢ় আচরণ সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে চলে গেছে। সাদের মা ঘরে ঢুকে বলেন, সাদ, গাড়ি তৈরি। আর কতক্ষণ বসে থাকবি? মেয়েটা এতিম, খুব শান্ত। তুই বিয়েটা করলেই ওর একটা গতি হবে, আর আমাদেরও বংশ রক্ষা পাবে। সাদ দাঁতে দাঁত চেপে বলে, আমি আগেই বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। তোমরা টাকা দিয়ে মেয়ে কিনে এনেছো আমার জন্য, এটা বিয়ে নয়। আমি তাকে কোনোদিনও স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সেই বাড়িতে শুধুমাত্র তোমাদের পছন্দের পুতুল হয়ে থাকবে, আমার কেউ নয়। রাত বাড়ে। সাদের দামি গাড়ি ফালাকদের বাড়ির সামনে। পাড়া প্রতিবেশীরা জানালা দিয়ে উকি মারছে। মস্তান সাদ মির্জার ভয়ে কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। ফালাকের বড় ভাই প্রায় জোর করে তাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির পেছনের সিটে ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার পাশে বসে আছে সাদ মির্জা। সাদের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার গাম্ভীর্য ফালাককে আরো আতঙ্কিত করে তুলেছে। সাদ একবারও ফালাকের দিকে ফিরে তাকায়নি। গাড়ি চলতে শুরু করে মির্জা ভিলার দিকে। মির্জা ভিলার বিশাল রাজকীয় কামরায় ফালাক এক কোণে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ আগে এই ঘরে এনে বসিয়ে দিয়ে গেছে বাড়ির কয়েকজন। সাদ ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। এই শব্দে ফালাক আঁতকে উঠে। সাদের হাতে ছিল একটা মদের বোতল। সারা শরীর থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। টলতে টলতে ফালাকে সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে খাটের এক কোণে সিটিয়ে আছে। সাদ বোতলের শেষ চুমুকটা দিয়ে সেটা মেঝেতে আছাড় মেরে ভাঙলো। কাঁচ ভাঙার শব্দে ফালাক আর্তনাদ করে উঠল। সাদ কোনো কথা না বলে রাগে আর বিরক্তিতে নিজের গায়ের দামি শেরওয়ানিটা টেনে খুলে একপাশে ছুঁড়ে ফেললো। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক ভয়ে পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে গেল। সাদ ফালাকের খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের কপালে লাগছে। কি হলো, ভয় পাচ্ছিস? তুই জানতে আমি কেমন লোক, জেনে শুনে তো টাকার লোভে এই মাস্তানের গলায় ঝুলে পড়ছিস। এখন সতীপন্ন দেখে লাভ নেই। বিয়ে করার শখ আজ আমি মিটিয়ে দিচ্ছি তোর। সাদ তার শক্ত আঙ্গুলে ফালাকের চিবুকটা চেপে ধরে মুখটা উপরে তুলল। সাদের চোখের মণি দুটো লাল হয়েছে। ফালাক কিছু বলার আগে সাদ তার চুলের খোপায় হাত দিল। সযত্নে গেঁথে রাখা সাদা গাজরা ফুলগুলো এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেললো। কয়েকটা ফুল ছিঁড়ে ফালাকের কোলের উপর পড়ল, বাকিগুলো ছড়িয়ে গেল বিছানায়। খোপাটা আলগা হয়ে ফালাকের পিঠময় তার ঘন কালো চুল ছড়িয়ে পড়ল। হ্যাচকা টানে ফালাকের ব্লাউজের বোতামগুলোতে হাত দিল। ফালাক ছটফট করছে। সাদ এক নিমিষেই উপরের বোতামগুলো ছিঁড়ে ফেলল। ফালাকের কান্নার শব্দ সাদের কানে পৌঁছাচ্ছে না। মাথায় তখন কেবল নেশা আর ঘৃণা কাজ করছে। কান্নার নাটক করা বন্ধ করো। তোমার মতো লোভী মেয়েদের আমি চিনি। বিয়ে করো যখন এতই শখ, তখন সেই শখ আজ আমি মিটিয়ে দিচ্ছি। বলেই সাদ প্রচণ্ড আক্রোশে ফালাকের উপর ঝাঁপিয়ে পড়ল। ফালাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার 18 বছরের দুর্বল শরীরটা কিছুই নয়। ফালাকের আর্তনাদ ওই বন্ধ ঘরে দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে স্রেফ একটা পণ্য হিসেবে ব্যবহার করতে শুরু করলো, যার কোনো মন নেই, কোনো অনুভূতি নেই। ফালাকের শাড়ির আঁচলটা অবজ্ঞার সাথে সরিয়ে দিল। রজনীগন্ধা পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াতে লাগলো। ব্যথার এক তীক্ষ্ণ অনুভূতি ফালাকের সারা শরীরে ছড়িয়ে পড়ছে।
ফালাক যন্ত্রণায় কুঁকড়ে আছে, তার দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, চাদর ভিজে যাচ্ছে। ফালাক এখন এই লোকের নাম সিলমোহর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন এসব স্বাভাবিক। ফালাক এটাই মনে মনে সান্ত্বনা দিল মেয়েকে। ভোরের আজান দিচ্ছে, সাদ অন্য পাশে শুয়ে আছে। ফালাক উঠে কোনো মতে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘণ্টাখানেক পর একটা শাড়ি পরে বের হলো। ভালো লাগছে না কিছুই, তাই নিচে নেমে এলো আস্তে আস্তে হেঁটে। প্রথমে একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো, যিনি পাঞ্চি বলছেন। সম্ভবত এটা সাদ মির্জার দাদি। কি লো নতুন বউ, আমার নাতি মনে হয় তোমার হাঁটার অবস্থায় রাখে নাই, এমন ভাবে হাঁটছো। ফালাকের লজ্জায় কান গরম হয়ে উঠল। নুয়ে পড়া মাথাটা যেন আরো কোনোভাবেই সোজা করতে পারল না সে। লজ্জায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দাদির কথার ধরনে যেমন ঠাট্টা ছিল, তার চেয়েও বেশি ছিল এক ধরনের রূঢ় সত্য। ফালাক হাত দিয়ে নিজের পরনের শাড়ির আঁচলটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে দাদির তীক্ষ্ণ চাহনি থেকে নিজেকে ঢাকার চেষ্টা করছে। কিছু বলতে যাবে তখনই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ফালাক আর চোখে চেয়ে দেখলো সাদ নামছে। সাদের পরনে এখন সাদা একটা শার্ট আর জিন্স প্যান্ট। রাতে সে মদ্যপ অবস্থায় থাকা রক্তচক্ষু নেই ঠিকই, কিন্তু চোখের সেই কাঠিন্য এখনো একই রকম। চুলগুলো অবিন্যস্ত, চোখে ঘুমের চেয়ে বিরক্তি বেশি। সিঁড়ি দিয়ে নামার সময় একবার ফালাকের দিকে তাকালো। ফালাক শিওরে উঠল। রাতে সে পাশবিক স্মৃতিগুলো আবার তার শরীরে নীল ক্ষতগুলোতে চাবুকের মতো আঘাত করলো যেন ফালাককে। সাদকে দেখে দাদি পান চিবানো বন্ধ করে একটা কুটিল হাসলেন। কি রে স্যার, আজ এত ভোরেই বিছানা ছাড়লি যে? নতুন নাত বউ তো দেখি সকালে হাঁটা চলাই করতে পারছে না, তুই কি তবে একটু বেশি মাতলামি করলি রাতে? সাদ দাদির কথার কোনো উত্তর দিল না। ফালাকের একদম সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে দুপা পিছিয়ে গেল। যা এখান থেকে, গিয়ে আমার ঘরে বসে থাক। সাদ তার চোখের দিকে তাকিয়ে একটা বিদ্রুপের হাসি দিল। মনে রাখিস, তুই এই বাড়ির উত্তরাধিকারী জন্মের একটা মাধ্যম মাত্র। এর বেশি কিছু আশা করলে ভুল করবি। যা উপরে যা। ফালাক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছনে শুনতে পেল দাদি খিক করে হাসছেন আর সাদকে বলছেন, মেয়েটা খুব নরম রে সাদ, একটু আস্তে চালাস। ফালাক নিজের ঘরে ঢুকেই দরজাটা ভিতর থেকে আটকে দিল। তার মনে হচ্ছে বিশাল মির্জা ভিলার প্রতিটা ইটের নিচে এক একটা গোপন অভিশাপ লুকিয়ে আছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার 18 বছরের জীবনটা আজ এই জঞ্জাটের মাঝে আটকে গেছে। হঠাৎ তার নজর পড়ল খাটের পাশের মেঝেতে রজনীগন্ধা সেই পিষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো এখনো পড়ে আছে। তার জীবনের পবিত্রতাও যেন এই পাপড়িগুলোর মতোই সাদের পায়ের নিচে পিষে শেষ হয়ে গেছে। সাদ কোনো কথা না বলে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিপ গাড়ির স্টার্ট দেওয়ার বিকট শব্দ ফালাকের কানে এলো। সাদ কোথায় গেল, কেন গেল, কাউকে কিছু বলে যায়নি। মির্জা বাড়িতে সাদ মির্জাকে প্রশ্ন করার সাহস কারণে। ফালাক দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো সাদের গাড়িটা ধুলো উড়িয়ে গেট পার করে চলে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেললো। অন্তত কিছুক্ষণের জন্য হলেও সেই লোকটার বিষাক্ত উপস্থিতি থেকে মুক্তি পেয়েছে। ঘরটা এখন অগোছালো। সাদের ফেলে রাখা সেই মদের বোতলের কাচের টুকরোগুলো এখনো মেঝেতে ঝিকঝিক করছে। ফালাক নিজেই একটা ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করতে লাগলো। কি করবে, সে সবটা মেনে নিতে হবে। অনাথ মেয়ে, সে খুব কষ্ট করে বড় হয়েছে। ভাই ভাবি সংসারে বোঝা হয়েছিল এতদিন, সেটা থেকে তো অন্তত মুক্তি পেয়েছে। ঠিক তখনই দরজায় করাঘাত পড়ল। ফালাক, ভেতরে আছো? দৌড় খোলো। ফালাক চট করে চোখ মুছে আঁচল ঠিক করে দরজা খুলল। সাদের মা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা নতুন শাড়ি আর কিছু গয়না। সাদ কোথায় গেছে জানি না, তবে আজ বিকেলে আমাদের আত্মীয়রা আসবে তোমাকে দেখতে। সাদকে ছাড়াই তোমাকে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে। মির্জা বাড়ির ইজ্জত যেন ছোট না হয়, সেটা খেয়াল রেখো। ফালাক বুঝলো এই বাড়িতে তাকে স্রেফ একটা সাজানো পুতুলের মতো রাখা হয়েছে। বিকেল করাতে সাদের দুই কাজিন বোন রিশা আর নিশা আর সাদের ভাবি মামাতো ভাইয়ের বউ হুড়মুড় করে ফালাকের ঘরে ঢুকলো। তাদের হাতে মেকআপ বক্স, দামি কাতান শাড়ি আর গয়না। ফালাক খাটের এক কোণে বসেছিল। তাদের দেখে সে জড়সড় হয়ে দাঁড়ালো। ও মা, মেয়েটার মুখ তো শুকিয়ে আমসি হয়ে গেছে। সাত কি সারা রাত ঘুমাতে দেয়নি নাকি? যা মেজাজি ছেলে। বলেই ভাবি খিলখিল করে হেসে উঠল। ফালাকের ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। তার গলার কাছে যে নীলচে দাগটা হয়ে আছে সেটা ঢাকতে সে আপ্রাণ চেষ্টা করছে। ফালাক কোনো কথা বলল না। কেউ তার ভেতরে রক্তক্ষরণ দেখতে পাচ্ছে না। তারা জোর করে ফালাকের ড্রেসিং টেবিলের সামনে বসালো। মুখে করা মেকআপ ঘষা হচ্ছে যাতে কাল রাতের কালশিটেগুলো ধরা না পড়ে। গলায় ভারী নেকলেস পরিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজনরা দেখছে আর প্রশংসা করছে ফালাকের রূপের। ফালাকের বাড়ির লোকেরাও এসেছে। ফালাকের বড় ভাবি ফালাককে বলে যাচ্ছে,
একটু মাথা নিচু করে চলবি। সাদের প্রথম বউটা খুব মুখে মুখে তর্ক করত, তাই তো সাদ ওকে লাথি মেরে বের করে দিয়েছে। ফালাক হাঁ বলে উত্তর করছে। হঠাৎ বাড়ির সদর দরজায় জিপ গাড়ির কর্কশ আওয়াজ শোনা গেল। সাদ ফিরেছে। সবাই চুপ হয়ে গেল। সাদের হাতে একটা ব্যান্ডেজ, শার্টের কলারে রক্তের ছিটা। ড্রয়িং রুমে ঢুকেই সবার সাজগোজ আর ফালাককে দেখে থমকে দাঁড়ালো, চোখে বিরক্তি। এই সঙ্গে নাটকের নাম কি? তোমরা পুতুল নিয়ে শ্বাস খেলছো। ফালাক, তুই এখানে এই লোকদের সামনে দাঁড়িয়ে আছিস? উপরে যা। সাদের হুঙ্কারে পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত আত্মীয়রা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। সাদের হাতের ব্যান্ডেজ আর শার্টের কলারে ছোপ ছোপ রক্তের দাগ দেখে ফালাকের কলিজা যেন শুকিয়ে এলো। সাদ আবারও গর্জে উঠল। কি হলো? কানে কথা যায় না? বলছি না উপরে যা। ফালাক আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভারী শাড়ি আর গয়নার ভার সামলে প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিতে লাগলো। হার্টবিট এত দ্রুত চলছে যে সে নিজের কানে সেই ধকধক শব্দ শুনতে পাচ্ছে। মিনিট 10-এর মধ্যে সিঁড়িতে পরিচিত ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। সাদ আসছে। ফালাক ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে রইল। সাদ লাথি দিয়ে দরজাটা খুলল। চোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। গটগট করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার ফালাকের পরিপাটি সাজ আর গয়না পরা প্রতিচ্ছবি দেখে সাদ একটা তাচ্ছিল্য হাসি দিল। কি রে, বেশ এসেছিস তো? বাড়িতে কেউ আসার কথা শুনলে তোর রূপ কি এভাবে ফেটে পড়ে? নাকি ভাবিস আমাকে খুশি করতে না পারলেও মেহমানদের দেখে নিজের দাম বাড়াবি? তোর ভাইকে তোকে শিখিয়ে পাঠিয়েছে কিভাবে ঢং করে সাজতে হয়? ফালাক কাঁপতে কাঁপতে বলল। না, মার ভাবিরা জোর করে সাজিয়ে দিয়েছে। সাদ এক ঝটকায় ফালাকের কাছে চলে এলো। রক্তমাখা হাত দিয়েই ফালাকের গলায় ভারী নেকলেসটা টেনে ধরল। খোলে সব, সারা এসব সঙ্গের গয়না। সাদ নেকলেসটা এমনভাবে টানলো যে ফালাকের নরম চামড়ায় লাল দাগ বসে গেল। ফালাক যন্ত্রণায় কুকিয়ে উঠল। সাদ নিজের রক্তাক্ত হাতে ফালাকের চুলের পিনগুলো হ্যাচকা টানে খুলতে শুরু করলো। ফালাকের কয়েকটা চুল পিনের সাথে ছিঁড়ে এলো। সাদের স্পর্শে কোনো মায়া নেই, আছে শুধু এক অদ্ভুত আক্রোশ, যেন বাইরের সব রাগ আর ক্লান্তি এই নিরীহ মেয়েটার উপর। এবার সাদ ফালাককে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। ভীষণ রাগ হচ্ছে। কেটে যায় কিছুক্ষণ। ফালাক ভয়ে একপাশে বসে আছে। সাদের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে দেখলো ফালাক অনেক রক্ত ঝরছে। সাদের হাতের ব্যান্ডেজ ভিজে টকটকে লাল রক্ত চুয়ে মেঝেতে পড়ছে। ফালাক ভয়ে ভয়ে খাট থেকে নেমে আলমারির পাশে থাকা ফার্স্ট এড বক্সটা খুঁজে বের করলো। খুব ধীর পায়ে সাদের কাছে গিয়ে দাঁড়ালো। সাদ ফালাকের দিকে একবার আর চোখে তাকিয়ে কর্কশ স্বরে বলল, কি করতে এসেছিস? তুই তোর কাজ কর, আমার সামনে ঘেসবি না একদম। ফালাক কিছু না বলে হাঁটু গেড়ে সাদের পাশে মেঝেতে বসলো। হাত কাঁপছে। ফালাকের এত রক্ত দেখে ভালো লাগছে না। সাদকে অবাক করে দিয়ে ফালাক খুব সাবধানে সাদের রক্তমাখা হাতটা নিজের হাতের উপর নিল। হাত ছাড় বলছি। কি ভাবছিস তুই এই সেবা করে আমার মন গোলাপি? তোর ভাই তো যে রেট ফিক্স করেছে তার সে 1 পয়সা বেশি আমি তোকে দিব না। সর এখান থেকে, সর। ফালাক উত্তর দিল না। পরম যত্নে পুরনো ব্যান্ডেজটা খুলতে শুরু করলো। ফালাক আস্তে করে টানলো ব্যান্ডেজ। সাদ যন্ত্রণায় একটা শব্দ করে দাঁতে দাঁত চেপে ধরলো। একটু সহ্য করুন, অনেক রক্ত বেরোচ্ছে, এভাবে ফেলে রাখলে ঘা হয়ে যাবে। ফালাক কটন দিয়ে ক্ষতস্থানটা ড্রেসিং করতে লাগলো। সাদের মতো শক্তপোক্ত মাস্তানো ফালাকের এই হাতের ছোঁয়ায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাদের মনে হলো যে হাতগুলো কাল রাতে এসে পিষে দিয়েছিল, সেই হাতগুলোই আজ তাকে এক মমতা দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। সাদ ফালাকের মুখের দিকে তাকায়। ফালাকের 2 চোখ এখনো লাল হয়ে আছে। সারা মুখে কালকে সেই যন্ত্রণার ছাপ, অথচ তার কাজে কোনো অবহেলা নেই। সাদের বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল, কিন্তু নিজের ইগো আর ঘৃণা তাকে আবার শক্ত করে তুলল। ব্যান্ডেজ করা শেষ হলে ফালাক সাদের হাতটা আলতো করে ছেড়ে দিল। হয়েছে, অনেক তো দরদ দেখালি, এখন যা গিয়ে নিজের শ্বাস খোল। তোকে দেখে আমার ঘেন্না লাগছে। সাদ হাতটা সরিয়ে নিল ঠিকই, কিন্তু এবার ফালাকের গায়ে হাত তুলল না। গটগট করে বারান্দায় চলে গেল একটা সিগারেট জ্বালাতে। ফালাক মেঝেতে বসে রক্তমাখা তুলো আর ব্যান্ডেজগুলো দেখছে। ফালাক একটা সাধারণ সুতি শাড়ি আর ব্লাউজ বের করে নিল। দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজাটা আটকে দিল। মুখের সব কড়া মেকআপ ধুয়ে ফেললো ফালাক। ধোয়ার সময় কাল রাতের কালশিটে পড়া দাগগুলো আবারও স্পষ্ট হয়ে উঠল। গালের পাশে, গলায়, সাদের আঙ্গুলে
সেই নীল হয়ে যাওয়া ছাপ। কিছুক্ষণ পর শাড়ি পরে বের হয়ে এলো। ফালাক ভাবলো সাদ হয়তো ঘরে নেই, কিন্তু ওয়াশরুম থেকে বেরোতে দেখলো সাদ এখনো বারান্দায় ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ঘরের ভিতর ঢুকছে। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর বারান্দা থেকে আসা বাতাসের ঝাপটা। ফালাক খাটের এক কোণে খুব সন্তর্পণে গিয়ে বসলো, যেন কোনো শব্দ না হয়। ছাদের দিকে তাকাতে ভয় পাচ্ছে। ছাদের জ্বলন্ত সিগারেটের লাল অংশটুকু একটা ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে। অনেকক্ষণ পর সাদ রুমে আসলো। ফালাককে একদম স্নিগ্ধ লাগছে। ফালাকের কাছে গিয়ে সাদ ফালাকের দুই হাত মাথার উপরে তুলে ধরলো। সাদের গরম নিঃশ্বাস ফালাকের গলায় লাগছে। ফালাক আজ আর চিৎকার করলো না। বুঝতে পেরেছে এই মাস্তানের কাছে দয়া ভিক্ষা করা বৃথা। সে শুধু চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নিল। সাদ আক্রোশ আর উন্মাদনায় ফালাকে সুতির শাড়ির আঁচলটা হ্যাচকা টানে সরিয়ে দিল। রাতের অন্ধকার ঘরে আবার শুরু হলো এক অসম লড়াই। সাদের প্রতিটা স্পর্শে ছিল আক্রোশ আর দাবি, যেন সে বুঝিয়ে দিচ্ছে শরীরে কেবল তার একার অধিকার। ফালাক পৃষ্ঠ হতে হতে শুধু ভাবলো, এই রাত কি কোনোদিনও শেষ হবে না? ভোরের আলো মির্জা ভিলার জানালা দিয়ে উকি মারছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা আর মনের ভেতর জমে থাকা একরাশ হাহাকার নিয়ে ফালাক খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল। পাশের মানুষটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ফালাক খুব সাবধানে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। আজ সে একটা সাধারণ নীল রঙের সুতির শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এলো। পুরো বাড়ি তখনও নিস্তব্ধ। মির্জা বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। রান্নাঘরে গিয়ে ফালাক দেখলো কাজের লোকগুলো আসেনি। নিজেই আটা মেখে রুটি বেলতে শুরু করলো। নরম হাতগুলো রুটি বেলার সময় কাঁপছিল ঠিকই, কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখতে চাইলো। ফালাক যখন রুটিগুলো সেঁকছিল তখন সাদের মা সাদের কাকি রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ফালাককে দেখে ওনারা অবাক হয়ে থমকে দাঁড়ালেন। ও মা, ফালাক, তুমি এই সাত সকালে উঠে পড়লে যে মা? আর এসব কি করছো? রুটি বানাচ্ছ কেন তুমি? বাড়িতে তো লোক আছে এসব করার জন্য। ঠিকই তো, নতুন বউ তুমি। এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার কি দরকার ছিল? শরীরটা তো তোমার ভালো লাগছে না মা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ফালাক মাথা নিচু করে রুটি সেঁকতে সেঁকতে ম্লান হাসলো। না মা, ঘুম ভেঙে গেলে তো, তাই ভাবলাম আপনাদের সবার জন্য নাস্তাটা আমিই তৈরি করি, কাজ করলে ভালো লাগে। লক্ষ্মী মেয়ে তুমি। ফালাক বুঝলো এই বাড়ির বড়রা তাকে মায়া করছে, তবে ওপরতলায় যে মানুষটা আছে তার মায়ের কোনো চিহ্ন নেই। চুপচাপ রুটিগুলো হটপটে রাখতে লাগলো। সাদের মা আর কাকি শাশুড়ির সাথে নাস্তার আয়োজন শেষ করে ফালাক আর নিচে দাঁড়ায় না। ওপরতলায় নিজের রুমে ফিরে এলো। রুমে ঢুকে দেখলো ঘরটা সে আগের মতোই অগোছালো হয়ে আসছে। সাদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। বিছানার একপাশে অঘরে ঘুমিয়ে আছে। গায়ের চাদরটা অর্ধেক মেঝেতে লুটিয়ে পড়েছে। ফালাক খুব সাবধানে পা টিপে টিপে ঝাড়ু হাতে নিল। মেঝের ধুলো আর সাদের ফেলে রাখা সিগারেটের ছাই সবকিছু সে পরম ধৈর্যে পরিষ্কার করতে লাগলো। রুম ঝাড়ু দেওয়া শেষ করে আলতো করে সাদের গায়ের চাদরটা টেনে ঠিক করে দিল। লোকটা যখন জেগে থাকে তখন সে এক জ্বলন্ত আগ্নেয়গিরি, কিন্তু ঘুমের ঘোরে তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যা ফালাককে ক্ষণিকের জন্য অবাক করলো। এরপর ফালাক বারান্দায় গিয়ে দাঁড়ায়। ভোরে স্নিগ্ধ বাতাস তার ভেজা চুলে দোলা দিয়ে যাচ্ছে। সামনের বিশাল বাগানে শিশির ভেজা ঘাস আর দূরে রাস্তার ব্যস্ততা, সবই যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। ফালাক রেলিং ধরে দাঁড়িয়ে রইল। তার চোখে শূন্যতা। কাল পর্যন্ত সে ছিল তার ভাই ভাবির আশ্রয়ে এক বোঝা, আর আজ সেই বিশাল অট্টালিকার এক বন্দিনী। পেছনে ঘরের ভেতরে সাদ এখনো ঘুমিয়ে। ফালাক জানে এই মানুষটা জেগে উঠলে আবারও শুরু করবে তার শাসন, তার ঘৃণা, তার আর অবজ্ঞার সুর। তবুও সেই মুহূর্তে শান্ত পরিবেশটা ফালাক খুব উপভোগ করছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দিও। বারান্দার কোণে রাখা টবে একটা ছোট গোলাপ কুড়ি ফুটেছে। ফালাক সেদিকে তাকিয়ে রইল। দুপুরে সাদের 3 ভাই বাড়িতে এলো। ড্রয়িং রুমে তখন বেশ আড্ডা জমেছে। ফালাক ট্রেতে করে শরবত নিয়ে এলো। সাদা সুতির শাড়িতে তাকে খুব সাধারণ স্নিগ্ধ লাগছে। সাদের ভাই আয়ান ডাক্তার, মেজো চাচার ছেলে ঈশান যে এখন বাড়ির ব্যবসা সামলায়, আর সবার ছোট ফারদিন ভার্সিটি পড়ুয়া। তারা 3 জনে সাদের নেওটা। এই 2 দিনে এদের সাথে কথা হয়নি, তবে ফালাক আজকে দুপুরে জেনেছে তার ননদের কাছে এরা 3 জন ফালাকের দেওর। আমি আয়ান, সাদ মির্জার ভাই। বাড়ির ডাক্তার হয়েও ভাইটার মেজাজ কোনো দিন ঠিক করতে পারলাম না। ফালাক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখন ফারদিন সোফায় পা তুলে বসে ফোনে গেম খেলছিল। মুখ তুলে ফালাকের দিকে তাকায়, তার চোখে দুষ্টুমি। ওরে বাবা, সাদ ভাইয়ের ঘরে একদম চাঁদের কণায় এসে পড়েছে। ভাবি, তুমি কলেজে পড়ার বয়সে হিটলারের সাথে ঘর করতে এলে কেন?
আমি তো ভেবেছিলাম ভাইয়ের ভয়ে কোনো মেয়ে এই বাড়িতে পাই দিবে না। ফালাক ফারদিনের কথায় একটু হাসলো। আপনারা সবাই খুব ভালো, শরবতটা খেয়ে নিন ভাইয়ারা, ক্লান্ত দেখাচ্ছে আপনাদের। ওরা তিনজনই একে অন্যের দিকে তাকাচ্ছে। এত মিষ্টি করে বলছে কি কোমল মেয়েটা। আয়নের বেশ মায়া হলো। তার ভাইটা যেন বেশ রাগী স্বভাবে। ঠিক তখনই সিঁড়িতে বুটের শব্দ হলো। সাদ নামছে। ফারদিন চট করে সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। ইমতিয়াজও তার হাসি খুশি মুখটা গম্ভীর করে ফেললো। সাদের উপস্থিতিতে যেন এই বাড়ির বাতাসও ভারী হয়ে যায়। সাদ ড্রয়িং রুমে ঢুকেই দেখলো ফালাক তার ভাইদের সাথে কথা বলছে। তার কপালে ভাঁজ পড়ল। কি হচ্ছে এখানে ফালাক? তোর কি সারাদিন কোনো কাজ নেই? ড্রয়িং রুমে দাঁড়িয়ে আড্ডা তো শুরু করেছিস? যা এখান থেকে। আয়ান বাধা দিয়ে বলল। আরে ভাইয়া, আমরা তোর সাথে পরিচিত হচ্ছিলাম। সাদ কোনো কথা না বলে ফালাকের দিকে তীব্র চোখে তাকালো। সাদ একটা সোফায় পা ছড়িয়ে বসলো। তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। আয়ান, ঈশান আর ফারদিন তিনজনে এখন সাদের মুখোমুখি। সাদ পকেট থেকে সিগারেট বের করলো। এই বাড়িতে সে কাউকে তোয়াক্কা করে না। ভাইয়া, ভাবি এই বাড়িতে আসার পর তুমি কি একবারও ওর সাথে শান্ত হয়ে কথা বলেছ? আমরা সব জানি মেয়েটা এতিম, ওকে এভাবে সারাক্ষণ শাসনে রেখো না। সাদ একটা তাচ্ছিল্যের হাসি দিল। তোরা জানিস না এই মেয়েটার বংশটাই লোভী? ওর ভাই একে বিক্রি করেছে। যে টাকার বিনিময়ে এসেছে তাকে কেন আমি মাথায় তুলে রাখবো? ও শুধু এই বাড়িতে কাজ করবে আর চুপচাপ থাকবে, এটাই ওর পরিচয়। ফালাকের বুকটা কেঁপে উঠল। ভাইদের সামনে এই অপমান তার সহ্য হচ্ছিল না। ফারদিন এবার কথা বলে উঠল। ভাইয়া, তুমি সব কটার মধ্যে টাকা আর মাস্তানি কেন আনো? ভাবি তো কোনো দোষ করেনি। দেখো কত সুন্দর করে সকাল থেকে সবার জন্য রুটি বানিয়েছে। তোমার হাতের ব্যান্ডেজটাও নাকি ওই করে দিয়েছে। ও যদি লোভী হতো তবে কি তোমার মতো রাগী লোকের সেবা করতো? সাদ ফারদিনের দিকে রাগী চোখে তাকায়। ফারদিন, নিজের পড়াশোনায় মন দে। বড়দের মাঝখানে বেশি কথা বলবি না। তোরা ওকে প্রশ্রয় দিচ্ছিস বলে সাহস বেড়েছে। ভাই, আমরা চাই ভাবি এই বাড়িতে একজন হয়ে থাকুক। ভাবি, তুমি একদম ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। ফালাক নিচু স্বরে বলল। ঠিক আছে ভাইয়া। সাদ হঠাৎ উঠে দাঁড়ায়। ফালাকের সামনে এসে খুব নিচু হয়ে তার চোখের দিকে তাকালো। ফালাক ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে রান্নাঘরে চলে গেল। আয়ান দীর্ঘশ্বাস ফেলল। বুঝলো সাদকে বোঝানো অসম্ভব। সাদ গটগট করে বাইরে বেরিয়ে গেল। রাতের ডাইনিং টেবিলে বিশাল টেবিলের এক প্রান্তে বসে আছেন সাদের বাবা। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। পরিবারের বাকিরা খেতে বসেছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে সবার পাতে খাবার তুলে দিচ্ছিল। সাদ গটগট করে এসে চেয়ার টেনে বসলো। পুরো ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। সাদা শার্টের হাতা গোটানো, চোখে সেই একই অবাধ্য চাহনি। কেবল ভাতে হাত দিয়েছে অমনি সাদের বাবা গম্ভীর গলায় বলে উঠলেন। শুনেছি আজকেও বাজারে বড় ঝামেলা হয়েছে। লোকে বলে সাদ মির্জা এলাকা শাসন করে, আর আমি শুনি আমার ছেলে এখন রাস্তার মস্তান। মির্জা বাড়ির মান সম্মান তো তুই এই ধুলোই মিশিয়ে দিচ্ছিস। এই অসভ্য জীবন তুই কবে ছাড়বি? সাদ খাওয়া থামিয়ে তার বাবার দিকে স্থির চোখে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। মান সম্মানের কথা আপনি বলছেন? যার জীবনে অর্ধেকটা আমি একা লড়াই করে এই পর্যায়ে পর্যন্ত এসেছি, সেই জীবনের হিসাব আপনি নেবেন না। আমি কেমন সেটা পুরো শহর জানে। সাদ আর এক মুহূর্ত সেখানে বসলো না। রাগে ভাতের থালাটা ঠেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। থালাটা মেঝেতে পড়ার শব্দে ফালাক শিউরে উঠল। সাদ কারো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে গটগট করে উপরে চলে গেল। টেবিলে সবার খাওয়া শেষ হলো বিষণ্ণতায়। বাড়ির নিয়ম অনুযায়ী এরপর বাড়ির মেয়েরা খেতে বসলো। সাদের মা ফালাককে অনেকবার বললেন, বসো মা, খেয়ে নাও। না মা, আপনারা খান, আমার খিদে নেই। ফালাক রান্নাঘরে গিয়ে একটা ট্রেতে করে সাদের জন্য ভাত তরকারি বেড়ে নিল। সাদের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, চেষ্টা করে দেখো মা, কিন্তু লাভ হবে না। স্বাদ একবার জেদ করলে কেউ তাকে খাওয়াতে পারে না। গত কয়েক বছরেও কতবার যে না খেয়ে রাত কাটিয়েছে তার হিসেব নেই। ওর জেদের কাছে আমাদের সবার যত্ন হার মেনে গেছে। ফালাক কোনো কথা বলল না। সাদের জন্যে কোথায় যেন ফালাকের মনে এক অদ্ভুত টান তৈরি করেছে। লোকটা সারা রাত না খেয়ে থাকবে ভেবে কেমন যেন লাগছে। ট্রেটা হাতে নিয়ে ধীর পায়ে দোতলায় সাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা আধা খোলা, ঘর অন্ধকার, শুধু বারান্দা থেকে আসা চাঁদের আলো দেখা যাচ্ছে। সাদ বিছানায় উপর হয়ে শুয়ে আছে। ফালাক ঘরে ঢুকে ট্রেটা টেবিলের উপর রাখলো। অন্ধকার ঘরে সাদের উপর হয়ে শুয়ে থাকা অবয়বটা দেখে ফালাকের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। লোকটা নিষ্ঠুর, সন্দেহ নেই। লোকটা তাকে স্রেফ টাকা দিয়ে কেনা পণ্য ভাবে, তাতেও ভুল নেই। কিন্তু এই যে নিজের বাবার কাছে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে না খেয়ে পড়ে থাকা, এই দৃশ্যটা ফালাকের সহ্য হচ্ছে না।
ফালাক নিজেও অনাথ, অপমানের স্বাদ সে ছোটবেলা থেকেই চেনে। তাই হয়তো সাদের এই যে নীরবতা তার মনে এক অদ্ভুত কষ্টের ঢেউ তুলছে। ফালাক খুব ধীর পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। উঠে পড়ুন, একটু খেয়ে নিন। সাদ নড়ল না, কোনো উত্তরও দিল না। ফালাক দমে গেল না, সে আরেকটু কাছে গিয়ে বসলো। বাবার উপর রাগ করে না খেয়ে থাকলে শরীরের ক্ষতি আপনারই হবে। রাত বাড়ছে, শরীরটা তো এমনিতেই ভালো নেই, তার উপর হাতে চোট। তোকে কে আসতে বলছে এখানে? দরদ দেখাতে এসেছিস? বলছি না আমার সামনে আসবি না। সাদ এক ঝটকায় উঠে বসলো। অন্ধকারেও তার চোখ দুটো জ্বলজ্বল করছে। দেখলো ফালাক ভয়ে পিছিয়ে না গিয়ে বরং খাবার হাতে তার সামনেই বসে আছে। আপনার মা বললেন আপনি অনেক রাত না খেয়ে থাকেন, অন্তত 2 লোকমা খেয়ে নিন। আপনার যা ইচ্ছে হয় আমায় বলবেন, আমি সই নেব। সাদ অবাক হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক গভীর মমতা। যে মমতা সাদ এই পাথরে মির্জা ভিলাতে বহুদিন পায়নি। সাদ ফালাকের হাত থেকে এই প্লেটটা নিতে চাইল না। ফালাক নিজ হাতে একটা লোকমা মেখে সাদের মুখের কাছে ধরল। সাদের চোয়াল শক্ত হয়ে এলো। একবার ফালাকের চোখের দিকে তাকায়, তারপর যেন নিজের অজান্তেই মুখ খুলল। সাদ প্রথম লোকমাটা মুখে নিতে ফালাকের ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা দেখা দিল। সাদের মতো একজন পাষাণ হৃদয়ের মানুষ আজ তার থেকে এক 14 বছরের একটা ছোট মেয়ের জেদের কাছে হার মানল। সাদ নিঃশব্দে খাচ্ছে আর ফালাক পরম যত্নে তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে সাদ মুখ ফিরিয়ে নিয়ে শুয়ে পড়ল। ফালাক ট্রে নিয়ে উঠে দাঁড়ালো। এই যে আজ রাতে লোকটা খালি পেটে ঘুমাবে না, এটাই ফালাকের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। রান্নাঘর থেকে খালি প্লেটটা ধুয়ে গুছিয়ে রাখতে রাখতেই ফালাকের মনের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। নিজের জন্য যতটা না খারাপ লাগছিল তার চেয়ে বেশি শান্তি লাগছে এই ভেবে যে অন্তত লোকটা আজ রাতে খালি পেটে ঘুমাবে না। ফালাক যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন সে খেয়ালই করেনি রান্নাঘরের পাশের অন্ধকার দেয়াল ঘেঁষে সাদের মা দাঁড়িয়ে আছেন। তিনি আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখেছেন। সাদের মা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। যে ছেলেকে গত কয়েক বছরে হাজার সাদাসাদি করে অভিমানে খেত না, সেই যেদি ছেলেটা ফালাকের হাতে ছোঁয়ায় আজ খেয়ে নিল। সাদের মার চোখের কোণে আনন্দ আর স্বস্তির জল চিকচিক করে উঠল। ফালাক ঘরে ঢুকে দেখলো সাদ বারান্দার দিকে মুখ করে শুয়ে আছে। রুমের লাইট বন্ধ, শুধু বারান্দা দিয়ে আসা চাঁদের মৃদু আলোয় ঘরটা কেমন মায়াবী হয়ে আছে। ফালাক খুব সন্তর্পণে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর অন্ধকারে নিস্তব্ধতা ভেঙে সাদ পাশ ফিরে শুল। ফালাক ভাবলো সাদ হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ এক হ্যাচকা টানে ফালাককে নিজের বুকের কাছে টেনে নিল। সাদের শরীরের পুরুষালী গন্ধ ফালাকের নাকে আছড়ে পড়ল। ফালাক ভয়ে সাদের বুকের উপর ছোট দুটি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার সেই চেষ্টা ছিল বালির বাঁধের মতো। তোর এই মায়া, এই চোখের জল সব কি আমাকে বশ করার কৌশল? আমি বলছিলাম না তুই এই বাড়িতে কেন আসছিস সেটা বলবি না? সাদ ফালাকের কোনো উত্তরের অপেক্ষা করলো না। তার শক্ত আঙ্গুলগুলো ফালাকের ব্লাউজের বোতামে গিয়ে ঠেকলো। ফালাক শিউরে উঠল। সাদের আঙ্গুলগুলো যেন এক একটা আগুনের গোলার মতো তার শরীরে বিচ্ছে। একে একে সবকটি বোতাম খুলে ফেললো সাদ। ফালাক 2 হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো, কিন্তু সাদের আক্রোশ মেশানো অধিকার বোধ আজ অন্য মাত্রায়। সাদ ফালাকের ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের গলা সেই কালশিটে পড়া দাগগুলোতে আছড়ে পড়ছে। আজ রাতে সাদের মধ্যে কোনো ঘৃণা ছিল না, ছিল এক আদিম উন্মাদনা, যেন ফালাকের শরীরের প্রতিটা ইঞ্চি দখল করে নিতে চায়। ফালাক যন্ত্রণা আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সেই গভীর অন্ধকারে ফালাকের কান্নার শব্দ আবারও ঘরের দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো, যা বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে আবারও বুঝিয়ে দিল যে মায়ার মমতা যাই থাকুক না কেন, রাতের শেষে সে কেবল সাদের তৃষ্ণা মেটানোর এক সামগ্রী মাত্র। অন্ধকার ঘরটা যেন আরো বেশি ভারী হয়ে উঠল সাদের তপ্ত নিঃশ্বাসে। সাদের মধ্যে আজ কোনো ধীর স্থিরতা নেই, নেই কোনো দয়া। ফালাকের শরীরের প্রতিটা ভাঁজে এসে যেন নিজের আধিপত্যের সিলমোহর এঁকে দিতে চাইছে। সাদের শক্ত ঠোঁটগুলো ফালাকের গলায়, কাঁধে আর বুকে আছড়ে পড়ছে এক প্রলয়ঙ্কারী ঝড়ের মতো। প্রতিটা স্পর্শে মিশে আছে আক্রোশ আর এক অবদমিত তৃষ্ণা। ফালাক অসহায়ের মতো বিছানার চাদরটা খামচে ধরে আছে। সাদের এই উন্মত্ত ফালাকের সারা শরীরে নীল বেদনার ঝড় তুলেছে, অথচ সে মুখ ফুটে কোনো শব্দ বের করতে পারছে না। সাদ আজ যেন নিজেকে হারিয়ে ফেলেছে। ফালাকের স্নিগ্ধ শরীরের উপর তার অধিকার জাহির করতে গিয়ে সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তার প্রতিটা চুম্বন যেন মিশে আছে এক বিষাক্ত নেশা। ফালাকের নরম চামড়ায় সাদের ঠোঁটের চিহ্নগুলো নীল বর্ণ ধারণ করেছে, যেন প্রতিটা দাগই এক একটা অপমানের সাক্ষ্য। কেটে গেছে কয়েকটা দিন। মির্জা ভিলার পাথরের দেওয়ালে
দেওয়ালি ফালাকে দীর্ঘশ্বাসগুলো এখন পুরানো হয়ে গিয়েছে। সাদের সেই রাতের পর রাতের পাশবিকতা আর দিনের বেলার বরফ শীতল অবজ্ঞা সবই এখন ফালাকের জীবনের অংশ। ফালাকের শরীরের নীল দাগগুলো কখনো সারে আবার কখনো নতুন দাগে ঢাকা পড়ে যায়। সে এখন এই বাড়ির এক ছায়া মানবী, যে নিঃশব্দে সবার সেবা করে যায় কিন্তু কারো চোখে চোখ রেখে কথা বলে না। এরই মধ্যে সাদের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে আগের মতো ফালাকের উপর হাত তুলছে না ঠিকই, কিন্তু তার নীরবতা যেন চাবুকের চেয়েও বেশি ধারালো। সে বাড়িতে ফিরলে ফালাক তটস্থ থাকে, আর বাইরে গেলে ফালাক জানালায় দাঁড়িয়ে ধুলো পড়া পথের দিকে তাকিয়ে থাকে এক অজানা মুক্তির আশায়। বাথরুমের এক কোণে বসে ফালাক এক বালতি ডিটারজেন্টের ফ্যানার মাঝে সাদা শার্ট আর জিন্সগুলো ভিজিয়ে রেখেছিল, সেগুলো ধুয়ে দিচ্ছে। সাদের শার্ট ধোয়ার সময় ফালাক গন্ধ পেল সাদের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তামাকের গন্ধ, যা প্রতি রাতে ফালাকে শ্বাসরোধ করে দেয়। শার্টের হাতায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো যেদি সহজে উঠতে চায় না, ঠিক সাদের ওই কর্কশ স্বভাবের মতো। ভেজা কাপড়গুলো বালতিতে ভরে সিঁড়ি দিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে সাদের শার্টগুলো ঝেড়ে দড়িতে মেলছিল, তখনই বাতাসের ঝাপটায় ভিজে কাপড় থেকে ছিটকে আসা পানির ফোঁটাগুলো ফালাকের তপ্ত মুখে এসে পড়ছিল। রোদের তেজ কিছুটা কমেছে, কিন্তু ব্যবসা গরম এখনো আছে। ফালাক একটা একটা করে কাপড় মেলে দিচ্ছে। বাতাসের ঝাপটায় শাড়িটা বারবার গায়ের সাথে লেপটে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ফালাক খেয়ালই করেনি যা ছাদের এক কোণে বড় পানি ট্যাঙ্কিটার পাশে সাদ আগে থেকে দাঁড়িয়েছিল। সাদ তার অভ্যাস মতো সিগারেট ফুঁকছে আর এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। শ্রুতি শাড়িতে এই মেয়েটাকে কেন জানি আজ অনেক বেশি মায়াবী লাগছে সাদের কাছে। তার ভিজে চুলের কয়েকটা গোছা পিঠে লেপটে আছে। ঠিক সেই মুহূর্তে সাদের নজর গেল পাশের বাড়ির 3 তলার বারান্দার দিকে। সেখানে 18 থেকে 19 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নির্লজ্জের মতো অপলক দৃষ্টিতে ফালাকের কাপড় মেলার দৃশ্য দেখছে। সাদের ভেতরে জানোয়ারটা মুহূর্তে জেগে উঠল। কপালের রগগুলো ভেসে উঠল, চোখ দুটোর আগে লাল হয়ে এলো। হাতে সিগারেটটা পিষে ফেললো। ফালাক বালতি হাতে উল্টো ঘুরতে চমকে উঠল। সাদ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। সাদের চোখে মুখে এমন এক হিংস্রতা যেন সে এখনই কাউকে ছিঁড়ে ফেলবে। আপনি আপনি সাদ কোনো উত্তর দিল না। বড় বড় পা ফেলে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক ভয়ে 2 পা পিছিয়ে গেল। পেছনে দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। সাদ ফালাকের একদম সামনে এসে দাঁড়ালো। শরীরে তপ্ত নিঃশ্বাস ফালাকের নাকে লাগছে। খুব তো শখ না আসলটা খুলিয়ে সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে? খুব ভালো লাগে তোর না? এই ছোকরাটা কতক্ষণ ধরে তোকে দেখছে, তুই কি জানিস না? ফালাক আকাশ থেকে পড়ল। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখলো ছেলেটা সাদের রুদ্র মূর্তি দেখে দৌড়ে ভেতরে পালিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি দেখিনি। আমি শুধু কাপড় মেলতে এসেছিলাম। সাদ ফালাকের বাহুটা শক্ত করে চেপে ধরল। ফালাক যন্ত্রণায় কুকিয়ে উঠল। চুপ, একদম একটা কথা বলবি না। তোর মতো সতী সাবিত্রী আমি অনেক দেখেছি। কাল রাতে আমার নিচে পড়ে যেভাবে কাঁদছিলি, এখন এই পরপুরুষের নজর দেখে সেভাবে আমোদ পাচ্ছিস। আজ তোর সব ঢং আমি বের করছি। সাদ ফালাককে চ্যাংদোলা করে কাঁধে তুলে নিল। ফালাক হাত পা ছুটতে লাগলো। ছাড়ুন আমায়, কেউ দেখে ফেলবে। মা দেখলে কি ভাববে? কিন্তু সাদ আজ উন্মাদ। সিঁড়ি দিয়ে নামার সময় সাদের ছোট বোন মীরা ঠিক সামনে পড়ে গেল। সাদের কাঁধে ফালাককে ছটফট করতে দেখে আর সাদের ওই রক্তবর্ণ চোখ দেখে মীরা স্তম্ভিত হয়ে গেল। সাদের কাঁধে ফালাককে ছটফট করতে দেখে আর সাদের ওই রক্তবর্ণ চোখ দেখে মীরা স্তম্ভিত হয়ে গেল। তার ভাই যে মেজাজি সেটা সে জানে। ভাইয়া, কি হয়েছে? ভাবিকে ওভাবে নিয়ে যাচ্ছ কেন? সাদ মীরার দিকে ফিরেও তাকালো না। তার চোয়াল শক্ত হয়ে আছে, শরীরের পেশিগুলোর আগে কাঁপছে। মীরাকে পাশ কাটিয়ে প্রায় ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। যা এখান থেকে। মীরা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, জানে সাদকে থামানোর ক্ষমতা এই বাড়িতে কারোরই নেই। সাদ ঘরে ঢুকে ফালাককে এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। ফালাকের মাথাটা বিছানার পাশে কাঠের ফ্রেমের সাথে হালকা ধাক্কা খেল। যন্ত্রণায় চোখে জল চলে এলো। সাদ লাথি মেরে ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর ধীর পায়ে এগোতে লাগলো ফালাকের দিকে। ফালাক বিছানার উপর পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে সেটে গেল। আমার কোনো দোষ নেই। আমি সত্যি ওইদিকে তাকাইনি। আপনি ভুল বুঝছেন আমায়। দোহাই আপনার, আমায় আর মারবেন না। সাদ খাটের উপরে হাঁটু গেড়ে বসে ফালাকের গলার কাছে হাত রাখলো। তার স্পর্শে কোনো ভালোবাসা নেই, আছে কেবল একটা হিংস্র অধিকারবোধ। সাদ ফালাকের 2 হাত চেপে ধরল। শরীরের ভারে ফালাক পিষ্ট হতে শুরু করলো। সাদের ভেতরে এখন এক বিষাক্ত হিংসা কাজ করছে। নিস্তলা এক আনন্দ সংবাদ নিয়ে শোরগোল পড়ে গেল। সাদ যখন ঘরে ফালাককে নিয়ে উন্মত্তের মতো আচরণ করছে, তখন দরজায় মীরা ধাক্কাধাক্কি আর চিৎকার আরো বেড়ে গেল। ভাইয়া, ভাইয়া, দরজা খোলো, জলদি নিচে আসো। বড় চাচু ফোন করেছেন। আমাদের ঈশান আর আয়ান ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে।
মা বাবা এখনই সবাইকে নিচে ডাকছেন। মীরার এই খুশির খবরটা যেন সাদের উত্তপ্ত মস্তিষ্কে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল। ফালাকের উপর থেকে নিজের ভার সরিয়ে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইল। ফালাক তখনও ভয় কাঁপছে। তার এলোমেলো চুল আর ভিজে শাড়ির অবিন্যস্ত অবস্থা তাকে আরো অসহায় করে তুলেছে। সাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মির্জা বাড়ির 2 ছেলের বিয়ে হওয়ার মানে পুরো বংশের জন্য এক বিশাল উৎসবের আয়োজন। নিচে নামতেই দেখা গেল পুরো বাড়ি উৎসবে মাতোয়ারা। ফালাক আধো ভেজা শাড়ি বদলে একটা মার্জিত সুতির শাড়ি পরে নিচে নামলো। সাদের মা জড়িয়ে ধরলেন। শুনেছিস ফালাক, 2 ছেলের বিয়ে একসঙ্গে। এখন তো আমাদের বাড়িতে নহবত বসবে। তুই এখন একা বউ নস, আরও 2 জন আসছে এই বাড়িতে। এখন থেকে তোকে অনেক দায়িত্ব সামলাতে হবে মা। ফালাক ম্লান হাসলো। এদিকে সাদ ফালাককে এক মুহূর্তের জন্য আড়াল হতে দিচ্ছে না। সবার হাসাহাসির মাঝেও সাদের তীক্ষ্ণ নজর ফালাকের উপর আঠার মতো লেগে আছে। আয়ান আর ঈশান দুইজনেরই পছন্দ করা মেয়ের সাথে বিয়েটা ঠিক হয়েছে। আয়ান বিয়ে করছে তার মেডিকেল কলেজেরই এক বান্ধবীকে, আর ঈশান বিয়ে করছে তার বন্ধুর বোনকে, যাকে সে দীর্ঘদিন ধরে মনে মনে পছন্দ করত। বাড়ির বড়দের কাছে খবরটা পৌঁছানোর পর সবাই খুশি মনে মেনে নিয়েছেন। বড় 2 ছেলে নিজের পছন্দে ঘর বাঁধছে। এই আনন্দ পুরো বাড়ির চেহারা বদলে দিল। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। 2 ভাবি কত অভিজাত পরিবারের, আমাদের মেজা বাড়ির সাথে একদম মানানসই। দাদি পান চিবোতে চিবোতে বললেন, হবে না কেন? ওরা তো নিজেদের যোগ্যতায় পছন্দ করেছে। নামি দামি ঘরের মেয়ে না হলে কি আর মির্জা বাড়ির 2 ছেলের সাথে মানায়? কথাটা তীরের মতো ফালাকের বুকে গিয়ে বিঁধল। দাদি যেন পরোক্ষভাবে তাকেই খোঁচা দিলেন। ফালাকের বিয়েটা কোনো পছন্দ বা আভিজাত্যে ছিল না, ছিল স্রেফ একটা টাকা দিয়ে কেনা চুক্তি, যেখানে কোনো প্রেম ছিল না। ফালাক এক কোণে দাঁড়িয়ে ট্রেতে করে মিষ্টি আর নাস্তা পরিবেশন করছে। তার চোখ ভিজে এলো। ঠিক তখনই সে দেখলো সাদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাদের কানেও কথাগুলো গেছে। সে দেখলো ফালাকের কাপা হাত থেকে মিষ্টির প্লেটটা পড়ে যাওয়ার উপক্রম। সাদে গিয়ে সে ফালাকের হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়ে নিল। সাদ ভাইদের সুখী মুখগুলোর দিকে তাকাচ্ছে, আর তারপর তাকাচ্ছে ফালাকের বিবর্ণ মুখের দিকে। সাদ কোনো কথা না বলে গটগট করে উপরে চলে গেল। ফালাকের মনটা খারাপ হলো। সাদের যাওয়ার দিকে আবারও নিজের দিকে তাকালো। ফালাক সাদের ভাগ্যে জুটেছে তার মতো এক গরিব ঘরের কেনা মেয়ে। নিচের সব কাজ শেষ করতে করতে ফালাকের অনেক রাত হয়ে গেল। ফালাকের মনের ভেতরটা একটা অজানা আতঙ্ক কাজ করছে। দুপুরে সেই ঘটনার পর ফালাক আর ঘরে যায়নি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। নিচের সব কাজ শেষ করতে করতে ফালাকের অনেক রাত হয়ে গেল। ফালাকের মনের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করছে। দুপুরে সেই ঘটনার পর ফালাক আর ঘরে যায়নি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। খুব ধীর পায়ে এই সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদের রুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর বুক ধড়ফড়ানি নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে। পুরো রুমটা একদম ঘুটঘুটে অন্ধকার। ফালাক দেয়াল ধরে ধরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। ঠিক যখনই সুইচে হাত দিতে যাবে তখনই অন্ধকারের ভেতর থেকে হুট করে একটা শব্দ হলো। ঠিক এক মুহূর্তের জন্য একটা লাইটার জ্বলে উঠল। আগুনের সেই ছোট শিখায় সাদের মুখটা এক ভয়ঙ্কর মূর্তির মতো দেখা গেল। আগুনের আলোয় চোখ দুটো জ্বলজ্বল করছে। সাদ বিছানার এক কোণে বসে নির্লিপ্তভাবে সিগারেটটা ধরিয়ে নিল। আগুনের শিখাটা নিভে যেতে আবার অন্ধকারে নেমে এলো ঘর। শুধু সিগারেটের অগ্রভাগটা লাল হয়ে জ্বলছে আর নিভছে। ফালাক ভয়ে ওখানেই জমে গেল। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে লাইটের সুইচটা টিপে দিল। পুরো ঘরটা সাদা আলোয় ভরে ওঠে। সাদ একই জায়গায় বসে আছে। চোখে দুপুরের হিংস্রতাটা এখন অনেকটা থিতিয়ে এসেছে, কিন্তু সেখানে জমা হয়েছে এক গভীর বিষাদার গাম্ভীর্য। সাদ একদৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক চট করে চোখ সরিয়ে নিল। ফালাক সাদের পাশ কাটিয়ে বিছানার অন্য প্রান্তে যাবে, তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই সাদের শক্তিশালী হাতটা ফালাকের সরু কোমর জাপটে ধরল। এক হাঁচকা টানে ফালাককে নিজের কোলের উপর বসিয়ে নিল সাদ। ফালাক ভয়ে কুঁকড়ে গেল। সাদের বা হাতটা ফালাকের কোমরে লোহার শিকলের মতো শক্ত হয়ে জেঁকে বসেছে। ফালাক ভয়ার্ত চোখে সাদের দিকে তাকিয়ে রইল। ঘরের উজ্জ্বল আলোয় সাদের পাথুরে মুখটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। তার চোখে আজ সে আদিম লালসা নেই, বরং সেখানে জমা হয়ে আছে এক প্রচণ্ড রাগ আর অধিকারবোধ। সাদ অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে ফালাকের চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে ফালাকের মনের গহীনে থাকা ভয়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফালাকের ঠোঁট দুটো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুই আর সাথে যাবি না? আমি 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 তো শুধু কাপড় মেলতে গিয়েছিলাম, কাপড়গুলো তো ধুয়ে ছাদে দিই। সাদের রাগ যেন আবারও বেড়ে গেল।
ফালাকের কোমর আরো জোরে চিপে ধরল, তারপর নিজের হাতে থাকা আধা পোড়া সিগারেটটা শেষবারের মতো টান দিয়ে একরাশ সাদা বিষাক্ত ধোঁয়া সরাসরি ফালাকের মুখের উপর ছেড়ে দিল। ফালাক কাশতে শুরু করে। ওই কড়া তামাকের ধোঁয়া নাকে মুখে ঢুকে দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি করলো। কাপড় মেলার জন্য বাড়িতে 10টা চাকর আছে, তুই আর যাবি না? ভোরের আকাশটা তখন পুরোপুরি পরিষ্কার হয়নি, হালকা কুয়াশার চাদর জড়িয়ে আছে চারিপাশ। মির্জা ভিলার এক কোণে যে বাগানটা আছে সেখানে কয়েকটা বড় শিউলি গাছ। রাতে ঝরে পড়া অজস্র শিউলি ফুলের ঘাসের উপর যেন সাদা কমলা রঙের এক গালিচা বিছানো। ফালাক আজ খুব ভোরেই উঠে পড়েছে। ভোরের এই স্নিগ্ধ বাতাসটা খুব প্রয়োজন ছিল। শিউলি গাছের নিচে হাঁটু গেড়ে বসলো। পরনে একটা কলাপাতা রঙে সুতির শাড়ি, চুলে আলগা হাত খোপা। 2 হাত ভরে ঘাসের উপর থেকে টাটকা শিউলি ফুলগুলো কুড়াতে লাগলো। এই ফুলের ঘ্রাণটা ফালাকের ভীষণ প্রিয়। ফুলের বোটার ওই গাঢ় কমলা রং আর পাপড়ি শুভ্রতা যেন তার মনে সব গ্লানি মুহূর্তের জন্যই মুছে দিচ্ছে। একটা ফুল নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে নিল। পুরো বাড়ি এখনো ঘুমে আচ্ছন্ন। এই সময়টুকু শুধু ফালাকের নিজের। বাগানের এই দিকটায় বড় রাস্তা থেকে দূরে, তাই এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। ফালাক মনে মনে বলল, ইস, জীবনটা যদি এই ভোরের মতো শান্ত আর সুন্দর হতো। কোনো শাসন নেই, কোনো ভয় নেই, শুধু এই শিউলি ফুলগুলোর স্নিগ্ধ ঘ্রাণ আর আমি। ফালাক মনে মনে ভাবলো। এক মনে ফুলগুলো কুড়িয়ে তার শাড়ির আঁচলে জমা করছে। ভোরের শিশিরে পাটটা ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। এদিকে উপরের ঘরে জানালা দিয়ে হয়তো কেউ একজন এখনো তার নড়াচড়া লক্ষ্য করছে। শিউলি ফুল কুড়ানো শেষ করে ফালাক ধীর পায়ে রান্নাঘরে ঢুকলো। ভোরের ওই শান্ত মুহূর্তটুকু তাকে এক অদ্ভুত শক্তি দিয়েছে। নিজ হাতে সবার জন্য নাস্তা তৈরি করতে শুরু করলো। আটা মেখে গরম গরম ফুলকো রুটি আর ভাজি বানিয়ে নিল। হঠাৎ মনে পড়লো গতকাল রাতে খাবারের টেবিলে আয়ন বলেছিল যে আজ হাসপাতালের পরপর 3টা বড় সার্জারি আছে, তার মানে আজ তার নিঃশ্বাস ফেলারও সময় হবে না। ফালাক ভাবলো বাইরের খাবার খাওয়াচ্ছে, বাড়ি থেকে কিছু নিয়ে গেলে ভালো হবে। ঝটপট একটা টিফিন ক্যারিয়ার বের করলো, তাতে যত্ন করে কয়েকটা রুটি, সবজি আর কিছু ফল গুছিয়ে নিল। আয়ান ফালাকের সাথে সবসময় মার্জিত আর বড় ভাইয়ের মতো আচরণ করে। তার প্রতি মনে এক গভীর শ্রদ্ধা কাজ করে। সবাই নাস্তা, ফালাক ও এটা ওটা এগিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় আয়ান নিচে নামলো তৈরি হয়ে, পরনে সাদা শার্ট। খুব দেরি হয়ে গেল আজ। মা, আমি চললাম, নাস্তা করার সময় নেই, হাসপাতালে রোগী অপেক্ষা করছে। তখনই ফালাক বলে, ভাইয়া দাঁড়ান। ফালাক চট করে টিফিন ক্যারিয়ারটা নিয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, এই যে আপনার নাস্তা। আপনার তো আজ 3টা সার্জারি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি সব গুছিয়ে দিয়েছি, সময় পেলে একটু খেয়ে নেবেন। আয়ান কিছুটা অবাক হলো, তারপর এক চিলতে হাসি ফুটলো আয়ানের মুখে। আরে ভাবি, তুমি মনে রেখেছ? আমি তো ভুলেই গেছিলাম। সত্যি ভাবি, তুমি আসার পর এই বাড়ির সব কিছু কেমন যেন গোছানো মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। সময় কম থাকে, আয়ান টিফিনটা হাতে নিয়ে বের হয়ে যায়। আয়ানের মনটা ভরে গেছে আজ। নিচে থাকা সবারই এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। রান্নাঘরে এক কোণে দাঁড়িয়ে সাদের মা ফালাকের ব্যস্ততা দেখছে। ফালাক যেভাবে সবার রুচি আর প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে তা দেখে তার মনটা ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মেয়েটা সত্যিই লক্ষ্মী। এই কয়েকদিনে বাড়িটা কেমন মায়ায় বেঁধে ফেলেছে। আমার ওই পাথর মনের ছেলেটাকে যদিও একটু ঠিক করতে পারতো, স্বাদের জেদ আর অন্ধকার যদি ফালাকের এই স্নিগ্ধতায় ধুয়ে যেত, তবে আমি শান্তি পেতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি যখন ড্রয়িং রুমের দিকে ফিরলেন, দেখলেন সাদের বাবা ও ফালাকের দিকে তাকে কি যেন ভাবছেন। সাদের বাবার মনেও একসময় ফালাককে নিয়ে অনেক অনীহা ছিল। ফালাকের পারিবারিক পরিচয় আর টাকা দিয়ে কেনার তকমাটা তিনি মেনে নিতে পারেননি, কিন্তু গত কয়েকদিনে ফালাকের নিঃস্বার্থ সেবা তার সেই কঠোর ধারণাকে বদলে দিয়েছে। বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে ফালাক যেভাবে এক গ্লাস শরবত নিয়ে সামনে দাঁড়ায়, বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, বাবা, আপনার কি কিছু লাগবে? তাতে তার দীর্ঘদিনের জমে থাকা আভিজাত্যের অহংকার গলে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, এত অল্প বয়স মেয়েটার, অথচ কত বড় মন। বাড়ির বড় বউ হয়ে সব দিক সামলাচ্ছে, কিন্তু আমার ওই অবাধ্য ছেলেটা না জানি একে কত যন্ত্রণা দেয়। তাদের ওই মেজাজ আর পাশবিকতা সহ্য করার মতো ক্ষমতা কি এই মেয়েটার আছে? ড্রয়িং রুমে বসে সবাই মিলে বিয়ের বিশাল পরিকল্পনা করছে।
কার্ড কেমন হবে, মেনুতে কি কি থাকবে, গেস্ট লিস্ট কত লম্বা হবে, সব নিয়ে হইচই চলছে। ঠিক তখনই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। সবাই একসাথে উপরের দিকে তাকালো। সাদ সিঁড়ি দিয়ে অর্ধেকটা নেমে এসে দাঁড়িয়েছে। তার পরনে একটা কালো শার্ট, হাতাগুলো কোনই পর্যন্ত গোটানো। গম্ভীর আর রুক্ষ চেহারার দিকে তাকালে বাড়ির বাকিদের হাসি তামাশা যেন এক নিমিষে থমকে যায়। সাদ নিচে নামলো না, ওপর থেকেই গম্ভীর গলায় শুধু দুটো শব্দ উচ্চারণ করলো। কফি দে। বলেই সে কারো উত্তরের অপেক্ষা না করে আবার উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। তার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে ফালাক আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত রান্নাঘরে গিয়ে সাদের পছন্দ মতো কড়া করে এক কাপ কফি বানালো। কফি নিয়ে ধীর পায়ে উপরের দিকে উঠতে লাগলো। ফালাক ঘরে ঢুকে দেখলো সাদ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রুমের ভেতর এসি চলছে। বাইরের ব্যবসা গরমের মাঝেও ঘরটা বেশ ঠান্ডা। ফালাক ট্রেটা টেবিলের উপর রেখে নিচু স্বরে পড়ল, আপনার কফি। সাদের মাথার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গোসল করে মাথা ঠিকমতো মুছেনি। কাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে কালো শার্টের পেছনের অংশটা ভিজে সপসপে হয়ে আছে। সাদ বিছানায় এসে বসে ফালাকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফালাক কফির কাপটা তার হাতে দেয়, কিন্তু তার চোখ আটকে আছে সাদের ভেজা চুলে। সাদ এক চুমুক কফি দিয়ে ফালাকের দৃষ্টি অনুসরণ করে। সে বুঝতে পারে ফালাক তার দিকে তাকিয়ে। কি দেখছিস? এভাবে তাকিয়েছিস কেন? আপনার চুলগুলো। সাদ কোনো উত্তর দেয় না, শুধু কফির কাপে চুমুক দেয়। ফালাকের কেন জানি আজ একটু সাহসী হয়ে ওঠে। আলমারির পাশ থেকে একটা শুকনো তোয়ালে নিয়ে আসে। খুব ভয়ে ভয়ে সাদের সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড ইতস্তত করার পর সাহসে ভর করে সাদের মাথায় তোয়ালেটা চেপে ধরে। ফালাকের ছোট ছোট আঙ্গুলগুলো তোয়ালের উপর দিয়ে সাদের চুলে বিলি কাটছে। খুব যত্ন করে সাদের মাথাটা মুছে দিতে থাকে। সাদ একদম স্থির হয়ে বসে আছে। আজ কোনো চিৎকার করছে না, ফালাককে সরিয়ে দিচ্ছে না। উল্টো ফালাক যখন তার খুব কাছে দাঁড়িয়ে মাথা মুছছে, তখন ফালাকের শরীর থেকে আসা টাটকা বেলি ফুলের স্নিগ্ধ সুবাস সাদের নাকে আছড়ে পড়ছে। এই মিষ্টি ঘ্রাণটা সাদের স্নায়ুগুলোকে যেন এক নিমিষে অবশ করে দিচ্ছে। হঠাৎ করে সাদের ভিতরে সে আদিম সত্তাটা জেগে ওঠে। ফালাক সরে যেতে নিলে সাদ এক হাতে কফির কাপটা ধরে রাখে আর অন্য হাত দিয়ে চোখের পলকে ফালাকের কোমর জড়িয়ে এক হাঁচকা টান দেয়। ফালাক ভারসাম্য হারিয়ে সরাসরি সাদের সামনে এসে পড়ে। সাদ তাকে নিজের পায়ের মাঝখানে টেনে আনে। সাদ যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফালাকের পেট আর নাভির মাঝখানে উন্মুক্ত অংশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। ফালাকের পেটে নরম ত্বকে সাদের উষ্ণ ঠোঁট আর নাকের স্পর্শ লাগতে সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে যায়। ফালাকের হাতে তোয়ালেটা মেঝেতে পড়ে যায়। শক্ত হয়ে সাদের চুলগুলো খামচে ধরে। সাদ নিজের অজান্তেই ফালাকের গায়ের ঘ্রাণ নিতে নিতে পাগল প্রায় হয়ে উঠেছে। সে কি করছে তা সে নিজেও জানে না। বেলি ফুলের সুবাস আর ফালাকের শরীরে কোমলতা তাকে এক মায়াবী নেশায় ডুবিয়ে দিচ্ছে। ফালাক কাঁপছে। এই স্পর্শে ভয় আছে, আবার এক অজানা উত্তেজনাও আছে। ঘরের ভিতরে এসির ঠান্ডা বাতাসও যেন এখন তপ্ত হয়ে উঠেছে। ফালাক নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। সাদের মাথার উপর নিজের হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে মির্জা ভিলার দুই হৃদয়ের তীব্র ধুকপুকানি আর এক অবদমিত তৃষ্ণা। সাদের স্পর্শে তীব্রতা এখন নেশার মতো বাড়ছে। পেটের উপর তপ্ত নিঃশ্বাস আর মুখ ডুবিয়ে রাখাটা ফালাককে পাথর করে দিয়েছে। সাদের এক হাত ফালাকের কোমরে ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে বসে আছে, আর অন্য হাতে থেকে কফির কাপটা কখন পরে টুকরো টুকরো হয়ে গেছে। সাদ হঠাৎ মুখ তুলে ফালাকের চোখের দিকে তাকায়। রক্তবর্ণ চোখ দুটো এখন ঘোলাটে, তাতে এক আদিম তৃষ্ণা আর তীব্র অধিকারবোধ ছটফট করছে। ফালাকের কাপা কাপা ঠোঁট আর ভয়ার্ত চাউনি দেখে সাদের ভেতরের নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে যায়। ফালাককে এক ঝটকায় বিছানায় শুয়ে দেয়, এরপর তার উপর নিজের ভারী শরীরটা এলিয়ে দেয়। ফালাক দু হাত দিয়ে সাদের বুক ঠেলতে চায়, কিন্তু সাদের শক্তির কাছে সে খড়কুটোর মতো অসহায়। সাদ ফালাকের দু হাত মাথার উপর চেপে ধরে বিছানার সাথে গেঁথে ফেলে। ফালাকের শাড়ির আঁচলটা অবিন্যস্ত হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সাদের ভিজে চুলের কয়েক ফোঁটা জল ফালাকের কপালে আর গলায় পড়েছে, যা এই আগুনের মতো উত্তপ্ত মুহূর্তে হিমশীতল স্পর্শের মতো লাগছে। সাদ আবারও ফালাকের গলার সেই নীল দাগগুলোর উপর নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, তবে এবার তাতে আক্রোশ কম, নেশা বেশি। ফালাকের শরীরের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ফালাকের কান্নার শব্দে আজ আর বেরোচ্ছে না, কেবল এক গভীর দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসছে। সাদের এই বন্য ভালোবাসার কাছে ফালাক নিজেকে সমর্পণ করতে বাধ্য হচ্ছে। ঘরের এসির তাপমাত্রা অনেক কমানো থাকলেও সাদের দেহের উত্তাপে ফালাক ঘামতে শুরু করেছে। বেলি ফুলের সেই মৃদু ঘ্রাণ এখন সাদের করা পারফিউমের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। সাদ ফালাকের ব্লাউজের বাকি বোতামগুলো খুলে ফেলল। বাইরে তখন দুপুর, রোদে খা খা করছে বাগান। নিচে বাড়ির সবাই বিয়ে নিয়ে হাসি তামাশায় মতো।
অথচ এই বদ্ধ ঘরের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। সাদ ফালাকের ঠোঁটে সবটুকু আর্তনাদ শুষে নেয়। একে অপরের নিঃশ্বাসের শব্দ এখন ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলে সেই আদি মিলন। সাদ আজ শুধু ফালাকে শরীর ভোগ করছে না, সে যেন ফালাকের আত্মার উপর নিজের নাম খোদাই করে দিচ্ছে। সাদ তার কালো জিপটা নিয়ে ঝড়ের গতিতে বাজারের ভেতরে দিয়ে যাচ্ছে। দুপাশের দোকানদার আর পথচারীরা সাদের গাড়ি দেখলেই তটস্থ হয়ে পথ ছেড়ে দেয়, কিন্তু বাজারের মাঝখানে মোড়টাতে আসতে গাড়িটা হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়। সামনে একদল ছোকরা একটা গাড়ি আটকে ঝামেলা করছে। বাজারের ভিড়ে রাস্তায় জ্যাম হয়ে আছে। সাদ গাড়ির গ্লাস নামিয়ে কর্কশ গলায় চিৎকার করে, রাস্তা স্যার, কার এত বড় কলজা যে মির্জার গাড়ি আটকায়? ওই দলের লিডার মতো একটা ছেলে, যে কিনা এলাকায় নতুন উদীয়মান, সে না চিনে বলে ওঠে, আরে কে রে তুই? রাস্তা তোর বাপের, একটু দাঁড়া, কাজ শেষ করে ছাড়ছে। কথাটা শেষ হওয়ার আগে সাদ গাড়ি থেকে নামে। চোখের দৃষ্টি এখন চিতাবাঘের মতো ধারালো। সোজা এগিয়ে গিয়ে ছেলেটার চুলের মুঠি ধরে একটা চলন্ত ট্রাকের বডির সাথে সজোরে আছড়ে ফেলে। আমার বাপের রাস্তা কিনা সেটা তোকে এখন আজরাইল এসে বলবে। সাদ পকেট থেকে একটা ব্রাশ নাকল বের করে আঙ্গুলে পড়ে নেয়। এরপর শুরু হয় তার তাণ্ডব। রাস্তার উপর দাঁড়িয়ে একা 4-5 জনকে পেটাতে শুরু করে। বাজারের লোক স্তম্ভিত হয়ে দেখছে। সাদের প্রতিটা ঘুষিয়ার লাথিতে হাড় মরমর করার শব্দ পাওয়া যাচ্ছে। কারো নাক ফেটে রক্ত পড়ছে, কেউ দাঁত হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সাদের শার্টের উপর কয়েক ফোঁটা রক্ত ছিটকে আসে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। সে যেন এক উন্মাদ জানোয়ার। যে ছেলেটা অপমান করেছিল তাকে মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে দাঁড়ায় সাদ। সাদ মির্জার নাম শুনেছিস কখনো? এরপর যদি আমার ছায়া দেখিস তবে রাস্তা পরিষ্কার করে উল্টো দিক দিয়ে দৌড় দিবি, মনে থাকবে? ছেলেটা আধামরা হয়ে হাত জোর করে ক্ষমা চায়। সাদ তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আবারও গাড়িতে গিয়ে বসে। তার হাত এখন রক্তে ভেজা। সোজা গাড়ি চালিয়ে চলে আসে তার সেই ক্লাবে। ক্লাবের ভেতরে অন্ধকার আর ধোঁয়ার রাজত্ব। সেখানে তার চামচারা তাকে দেখে উঠে দাঁড়ায়। সাদ এক কোণে বসে এক গ্লাস করা মদ আর সিগারেট হাতে নেয়। ক্লাবের গুমট অন্ধকারের ভেতর তখন তামাকের ধোঁয়া আর উচ্চস্বরের হাসির আওয়াজ। মির্জা বাড়ির বড় ছেলে সাদ মির্জা একা নয়, সেখানে গোল হয়ে বসে আছে তার পুরনো সেই জাউড়া বাহিনী। এরা ছোটবেলার বন্ধু, যারা সাদের সাথে পাল্লা দিয়ে একসময় সারা শহর ধাপিয়ে বাড়িয়েছে, একসাথে মারপিট আর জাউড়ামি করে হাত পাকিয়েছে। সাদের হাতে মদের গ্লাস, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। রাত প্রায় 2টা বাজে। ফালাক অপেক্ষা করছে সাদের জন্যে। মানুষটা যতই পাষাণ হোক, এই গভীর রাতে সে কোথায় আছে, কেমন আছে, দুশ্চিন্তা ফালাকের। বাড়ির সবাই যার যার ঘরে অঘরে ঘুমোচ্ছে। শুধু ড্রয়িং রুমের একটা ডিম লাইট জ্বলছে। ফালাকের চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। সে মনে মনে বলছে, উনি যেন সহি সালামতে বাড়িতে চলে আসে। হঠাৎ গেটের বাইরে একটা গাড়ির ইঞ্জিনের গোঙানি শব্দ শোনা গেল। ফালাকের বুক ধক করে উঠল। জানালার পর্দা সরিয়ে দেখলো সাদা কালো জিপটা এঁকে বেঁকে এসে থেমেছে। ফালাক দ্রুত পায়ে দরজা আগেই খুলে দিল। সাদ টলতে টলতে ভেতরে ঢুকলো। অতিরিক্ত মদ্যপানে তার চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু সামনে দরজাটা ওভাবে হা হয়ে খোলা দেখে আর ফালাককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। মাতাল মস্তিষ্কেও যেন একটা ধাক্কা লাগলো। ফালাকের দিকে তাকিয়ে রইল। এই বাড়ির কেউ কোনোদিনও সাদের জন্য এভাবে দরজা খুলে রাখেনি। সবাই জানে এক জানোয়ার আছে, যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা যাবে। সাদ জড়ানো গলায় ভ্রু কুচকে কর্কশ্বরে বলল, এই মেয়ে, এত রাতে তুই এখানে কি করছিস? না মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। কয়েক সেকেন্ড স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে এক বিচিত্র বিস্ময় আর অবিশ্বাস। এই নিঃস্বার্থ অপেক্ষাটা তার পাষাণ হৃদয়ে যেন তীরের মতো গিয়ে বিঁধল। কিছু বলতে চাইল, কিন্তু পরক্ষণেই নিজের ভাবমূর্তি ধরে রাখতে আবারও গম্ভীর হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে একটা অবজ্ঞার দৃষ্টি ছুড়ে দিয়ে সে টলতে টলতে ওপরের দিকে নিজের ঘরের দিকে চলে গেল। ফালাক একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই মানুষটার কাছ থেকে কোনো ধন্যবাদ পাওয়া সম্ভব নয়। ধীর পায়ে মেন দরজাটা বন্ধ করে দিল। তারপর অন্ধকার ড্রয়িং রুমে পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে সাদের ঘরের দিকে এগিয়ে গেল। ফালাক ঘরে ঢুকে দেখে সাদ বিছানার এক কোণে বসে আছে। এক পা মেঝেতে আর অন্য পা বিছানায় তোলা। কালো শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু নেশার ঘোরে হাত বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। ফালাক ধীর পায়ে এগিয়ে গিয়ে সাদের সামনে দাঁড়ায়। সাদ মুখ তুলে তাকালো। তুই কেন আমার পিছু ছাড়ছিস না বলতো? তোকে কি আমি আদর করি যে তুই আমার জন্য রাত জেগে থাকিস? ফালাক উত্তর দিল না। সাদের সামনে হাঁটু গেড়ে বসলো। কাঁপা কাঁপা হাতে সাদের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলে দিতে লাগলো। সাদ বাধা দিল না, বরং নির্লিপ্ত হয়ে ফালাকের এই যত্নটা দেখতে লাগলো। ফালাকের আঙ্গুলগুলো যখন সাদের বুকের তপ্ত চামড়ায় স্পর্শ করছে, তখন সাদের শরীরের ভিতরে এক শিহরণ বয়ে যাচ্ছে।
সাদ এবার ফালাককে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মাথার ভেতরে সব অন্ধকার আর কোলাহল যেন ফালাকেরই ছোট্ট সান্নিধ্য এসে থমকে গেল। ফালাক সাদের চোখের উপর হাত রাখলো। সাদ গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে শুধু একবার অস্ফুট স্বরে বলল, তুই খুবই অদ্ভুত মেরে। ভোরের কাঁচা রোদ জানালার পর্দার ফাঁক গলে এসে ফালাকের মুখে খেলা করছে। আজ তার ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেছে। চোখের পাতা মেলে ফালাক আড়মোড়া ভাঙে। ঘরের ভেতরে এসির হিমেল আমেজ এখনো বিদ্যমান। সাদ পাশে নেই। ফালাকের মনে এক চিলতে ভয় আর সংশয় উকি দেয়। মানুষটা কি আবার সেই মেজাজ নিয়ে বেরিয়ে গেল? কিন্তু তখনই নজর যায় নিজের বালিশের একদম পাশে। সেখানে একগুচ্ছ টাটকা সতেজ শিউলি ফুল রাখা, সাদা পাপড়ির কমলা বোটা। সে চিরচেনা মাধুর্য দেখে ফালাকের বুকটা এক অপার্থিব সুখে ভরে ওঠে। ফালাক আলতো করে ফুলগুলো হাতে তুলে নেয়। দু হাতের তালুতে ফুলগুলো নিয়ে নাকের কাছে চেপে ধরে গভীর এক শ্বাস টানে। এই স্নিগ্ধ ঘ্রাণটা যেন তার কষ্টকে এক নিমিষেই মুছে দিচ্ছে। ফালাকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে আর আপন মনেই ভাবছে, এই ফুলগুলো কে রাখলো এখানে? ঠিক তখনই বারান্দার দিক থেকে ভারী পায়ে শব্দ শোনা যায়। ফালাক চমকে তাকিয়ে দেখে সাদ ঘরে ঢুকছে। সাদের পরনে একটা হাফ স্লিভ টি শার্ট আর ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। তার চোখে সেই চেনা কঠোরতা থাকলেও কোথাও যেন এক বিন্দু নরম ভাব লুকিয়ে আছে। ফালাক অপ্রস্তুত হয়ে ফুলগুলো সরিয়ে রাখার চেষ্টা করে নিচু স্বরে বলে, আপনি আপনি কি এগুলো আমার জন্যই এনেছেন? সাদ একটা তাচ্ছিল্যের হাসি দেয়। পকেট থেকে একটা সিগারেট বের করতে গিয়েও কি ভেবে থেমে যায়। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। সাদের উপস্থিতি ফালাকের হৃৎপিণ্ডকে আবারও দ্রুত নাচিয়ে তোলে। বেশি আলাদা হওয়ার দরকার নেই। কাল রাতে আমার জন্য দরজা খুলে রাখলি, না খেয়ে রাত জেগে অপেক্ষা করছিস। তাই এটা কেবল একটা ফেভার রিটার্ন। 7 মিনিট কারো ধার রাখে না। ওই ফুলটা তোর পছন্দ, তাই বাগানে গিয়ে কয়েকটা আনলাম। এর পেছনে অন্য কোনো কারণ খুঁজতে যাস না। সাদের কথাগুলো তীরের মতো হলেও ফালাকের কিশোরী মন আজ কিছুতেই বিষণ্ণ হতে পারছে না। এই প্রথম সাদের হাত থেকে কোনো উপহার পেল। সেটা স্রেফ কৃতজ্ঞতা হোক আর জেদ হোক, ফালাকের কাছে শিউলি ফুলগুলো হীরা জহরতের চেয়েও দামি মনে হচ্ছে। ফালাক ফুলগুলো নিজের বুকের কাছে চেপে ধরে। সাদের চোখের দিকে তাকে এক অদ্ভুত শান্তি অনুভব করে। সাদ ফালাকের এই হাসি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। ভ্রু কুচকে বলে, তাকিয়ে আছিস কেন ভাবে? তাড়াতাড়ি উঠে নিচে যা, মা তোকে খুঁজছে। সাদ কথাটা বলেই গটগট করে ঘরের বাইরে চলে যায়। ফালাক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ফ্যাকাশে মুখে আজ যেন এক নতুন লাবণ্য খেলে যাচ্ছে। সাদের দেওয়া শিউলি ফুলের গন্ধে পুরো ঘরটা এখন এক মায়াবী অরণ্য মনে হচ্ছে। শিউলি ফুলের মাদকতাময় ঘ্রাণটা যেন ফালাকে শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিচ্ছে। ফুলগুলো হাতের তালুতে নিয়ে বারবার দেখছে। ছোটবেলায় যখন সে বাবার সাথে বাগানে যেত, তখন এই ফুলগুলো দেখলে তার মনে হতো এগুলা বুঝি ঝরে পড়া কোনো নক্ষত্র। আজ সেই একই ফুল তার কাছে জীবনের এক নতুন অর্থ হয়ে ধরা দিয়েছে। ডাইনিং টেবিলে এক থমথমে পরিবেশ। মির্জা বাড়ি সবাই নাস্তা করতে বসেছে। সাদ বসে চুপচাপ খাচ্ছে। হঠাৎ সাদের বাবা গম্ভীর গলায় কথা বলা শুরু করলেন। কাল বাজারে তুমি যা করেছো সে খবর আমার কানে এসেছে সাদ। মির্জা বাড়ির বড় ছেলে হয়ে তুমি রাস্তার মাঝখানে ওভাবে মস্তানি করতে পারো না। এই অভিজাত্যের সম্মান না রাখতে পারলে এই বাড়িতে তোমার থাকার দরকার নেই। সাদের মা নিচু স্বরে বললেন, আহা, সকালবেলা নাস্তার টেবিলে এসব থাক না। না থাক কেন? তোমার ছেলের এই গুন্ডামির জন্য কালবাজারে আমাদের মুখ ছোট হয়েছে। লোকে বলা বলি করছে বড় ছেলেটা একটা জানোয়ার হয়ে জন্মেছে। সাদ আর এক লোকমাও মুখে তুলল না। ধূপ করে পানির গ্লাসটা রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে হনহনি ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ফারাক একপাশে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে দেখছিল সবটা। এদিকে আয়ান, ঈশান, ফারহান, মীরা সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাদের আবার কি হলো? খাবো না বলে সব কয়টা সাদের পেছন পেছন চলে গেল। সাদ গ্যারেজের দিকে যাচ্ছে তার কালো জিপটার কাছে। তখন পেছন থেকে আয়ান, ঈশান ডাক দিল, ভাইয়া। সাদের রাগ আর জেদ ওরা খুব ভালো করে চিনে। সাদ গাড়ির দরজা খুলে উঠতে যাবে ঠিক তখনই ভাইয়া দাঁড়াও। সাদ ভ্রুকুচকে পেছনে ফেললো। আয়ান আর ঈশান এসে সরাসরি সাদকে জাপটে ধরলো। ভাইয়া যেও না। ফারহান আর মীরাও এসে জড়িয়ে ধরল। সাদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। এরপর দীর্ঘ বলিষ্ঠ হাত দুটো দিয়ে একে একে সবার মাথায় হাত বুলিয়ে দেয়। এই স্পর্শে কোনো রুক্ষতা নেই, আছে এক বড় ভাইয়ের আজন্ম লালিত দায়িত্ব আর অব্যক্ত ভালোবাসা। আলতো করে ওদের হাত সরিয়ে দেয়।
এরপর কোনো কথা না বলে কোনো প্রতিজ্ঞা না করে ধীর পায়ে গিয়ে জিপের ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িটা গিয়ারে ফেলে যখন ক্লাচ ছাড়বে ঠিক তখনই সাদের দৃষ্টি হঠাৎ আটকে যায় দরজার এক কোণে, যে সেখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে ফালাক। বড় বড় চোখ দুটিতে এক অদ্ভুত অস্থিরতা আর মায়া। হয়তো সবার মতো সামনে এসে যেও না বলার সাহস পায়নি, কিন্তু তার ওই নীরব চাহনি যেন সহস্রপাত সাদকে ফিরে আসার আকুতি জানাচ্ছে। সাদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ফালাকের ওই চাহনি সাদের বুকের বা পাশে এক অজানা মোচড় দেয়। সাদ ফালাকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়, নিজেকে শক্ত করে স্টিয়ারিংটা শক্ত করে ধরে এক্সিলেটরে চাপ দেয়। ধুলো উড়িয়ে জিপটা গেট দিয়ে বেরিয়ে যায়। ফালাক এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটা চোখের আড়ালে চলে যায়। মির্জা ভিলার ফটক থেকে শুরু করে ছাদ পর্যন্ত বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে। আজ আয়ান আর ঈশানের গায়ে হলুদ। বাড়ির প্রতিটা কোণে এখন উৎসবের আমেজ। সারা বাড়ি সাজানো হয়েছে। বাগানের গাছগুলোতে ছোট ছোট মরিচ বাতিগুলো জোনাকির মতো চলছে। সন্ধ্যা নামার আগে বাড়িটা আত্মীয় স্বজন আর কাজিনদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল করা হয়েছে। একপাশে হলুদ আর সাদা কাপড়ের কারুকাজ করা স্টেজ, যেখানে দুই বর আয়ান আর ঈশান বসবে। চারিদিকে কাঁচা হলুদের ঘ্রাণ আর সুগন্ধি ফুলের মোমো গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আত্মীয়দের ভিড়ে তিল ধরনের জায়গা নেই। কাজিনরা হুল্লোড় করে বেড়াচ্ছে। মীরা আর ফারহান আজ সবচাইতে ব্যস্ত। সে তার বান্ধবীদের নিয়ে নাচের মহড়া দিচ্ছে। ফারহান পাঞ্জাবি পরে এদিক ওদিক ছুটছে। ড্রয়িং রুমে বসে কাজিনরা উচ্চস্বরে হাসাহাসি করছে। কেউ কেউ আবার সেলফি তোলায় ব্যস্ত। সব মিলিয়ে বাড়িটা যেন এক জীবন্ত উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এই এত হাসি খুশি আর আলোর ভিড়েও একটা অন্ধকার কোণ রয়ে গেছে। সেটা হলো সাদের অনুপস্থিতি। মির্জা বাড়ির বড় ছেলে, যার নেতৃত্বে আয়োজন হওয়ার কথা ছিল, সে আজ 7 দিন ধরে নিখোঁজ। এসব যদিও সবার কাছে স্বাভাবিক। সাদ প্রায়ই সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য বাড়ি থেকে চলে যায়, অনেকদিন আসে না। তবে ফালাকের কাছে অস্বাভাবিক। তার মনটা খুঁজতে থাকে সাদকে। একেই হয়তো বলে থিনকবুলের টান। বাড়ির বড় বউ হিসেবে সবার আপ্যায়নের দায়িত্ব পালন করছে। মেহমানদের শরবত দেওয়া, নাস্তার প্লেট এগিয়ে দেওয়া সবই সে যান্ত্রিকভাবে করে যাচ্ছে। তার মনটা পড়ে আছে অন্য জায়গায়। আত্মীয়রা কানাঘুষা করছে। একজন বলে উঠলেন, বড় ছেলেটার দেখা নেই কেন? বাড়ি জুড়ে উৎসবের উন্মাদনা এখন চরমে। মম গন্ধে ভরে আছে চারিপাশ। গাঁদা ফুলের সুবাস আর কাঁচা হলুদের ঘ্রাণ মিলেমিশে একাকার। মীরা আর ফারহান বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে নাচের শেষ মুহূর্তে রিহার্সাল দিচ্ছে। সাউন্ড বক্সে তারস্বরে বাজছে বিয়ের গান। একটু পরে আয়ান আর ঈশানকে নিয়ে সবাই স্টেজের দিকে যাবে। ফালাক আজ এক মুহূর্তের জন্য বসার সুযোগ পায়নি। বাড়ির বড় বউ হিসেবে সব দায়িত্ব যেন তার কাঁধেই। ড্রয়িং রুমে এসে মেহমানদের শরবত আর মিষ্টি এগিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজনেরা তাকে ঘিরে নানা প্রশ্ন করছে। কেউ কেউ প্রশংসা করছে তার রূপের, কিন্তু ফালাকে সেসব শোনার সময় নেই। হাতে একটা রূপালি ট্রেতে সাজানো মিষ্টি নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব ঠিক আছে কিনা। পিতলের বাটিতে কাঁচা হলুদ বাটা, রঙিন ডালিতে সাজানো ফলমূল, মাঝখানে বড় একটা কেক। সবকিছু একদম নিখুঁত। ফালাক একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে। ঈশানের এই বিশেষ দিনটা যেন কোনোভাবেই নষ্ট নয়, সেদিকে তার সব খেয়াল। কাজ শেষ করে ফালাক যখন উপরের দিকে পা বাড়ায় তখন তার অবস্থা বেশ আলুথালু। সারাদিনে খাটনিতে মাথার ক্লিপটা ঢিলে হয়ে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়েছে। এক হাতে একটা বড় ফুলের ডালা, যাতে ঠাসা হলুদ গাঁদা ফুল। অন্য হাত দিয়ে বারবার উড়ন্ত চুলগুলো সামলানোর চেষ্টা করছে সে। তার এখন জরুরি একটা হেয়ার ব্যান্ড দরকার। ধীর পায়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। সারা বাড়ি তখন আলোয় ঝলমল করছে। প্রতিটা বারান্দায় মরিচ বাতির রোশনায়। কিন্তু ফালাক দরজায় হাত দিয়ে ধাক্কা দিতে দেখে ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ফালাক আলতো করে পা টিপে ঘরে ঢুকে। অন্ধকারের ভেতর আবছা আসবাবপত্র দেখা যাচ্ছে। দেয়াল হাতড়ে সুইচ বোর্ডের কাছে যায়। ঠিক করে সুইচে চাপ দিতে পুরো ঘর দুধে সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে। আর ঠিক তখনই ফালাকের হৃৎপিণ্ড যেন থমকে গেল। বিছানার পাশের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে সাদ। তার পরনে কালো শার্টটা, দুই পা সামনে টেবিলের উপর তোলা, এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই দৃশ্য দেখে ফালাক এতটাই আটকে উঠে হাতে থাকা গাঁদা ফুলের ডালাটা সজোরে মেঝেতে পড়ে যায়। ফুল ছিটকে গিয়ে সাদের পায়ের কাছে সারা মেঝেতে ছড়িয়ে পড়ে। ফালাক পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। তার বড় বড় চোখ দুটো ছানা বড়া। ফালাকের বুকটা ওঠানামা করছে। 7টা দিন, দীর্ঘ 7টা দিন এই মানুষটার কোনো চিহ্ন ছিল না, অথচ এখন সে চোখের সামনে রক্ত মাংসের মানুষ হয়ে বসে আছে। সাদ কখন এলো? ফালাক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে। আপনি আপনি কখন এলেন? সাদ কিছু বলে না। বাড়িতে এত মানুষ, সবাই আপনার খোঁজ করছিল। সাদের মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। কোনো উত্তর দেয় না, যেন ফালাকের অস্তিত্বই তার কাছে এখন গৌণ। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে।
লাইটারে একটা তীক্ষ্ণ ক্লিক শব্দ হয়। আগুনের শিখায় সাদের রুক্ষ মুখটা এক মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে ওঠে। গভীর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। সাদের এই মৌনতা ফালাকের মনে হাজারটা প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষটা কি রেগে আছে? এই 7 দিন কোথায় ছিল? ফালাক অপলক দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে থাকে। গত 7 দিনে কতবার ভেবেছে, কিন্তু এখন সামনাসামনি দাঁড়িয়ে ফালাকের গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। ফালাক মেঝেতে পড়ে ফুলগুলো হাত দিয়ে কুড়োতে থাকে। তার চুলে সেই ব্যান্ডটা লাগানো হয়নি, তাই অবাধ্য চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। সাদ একবার ঘাড় ঘুরিয়ে ফালাকের দিকে তাকায়। ফালাক কথা বলতে গিয়ে তোতলাচ্ছে। আমি জানতাম না আপনি এখানে। আমি শুধু একটা ব্যান্ড নিতে এসেছিলাম। সাদ আস্তে করে তার পা দুটো টেবিল থেকে নামালো। চেয়ারের পাশেই টেবিলে রাখা ব্যান্ড ফালাক নিতে আসে হাত বাড়িয়ে। এতে সাদের কাছে চলে আসে কিছুটা। ফালাক আসতে সাদের নাকে বেলি ফুলের সুবাস আসে। নাক টেনে একবার ঘ্রাণ নেয়। ফ্ল্যাশব্যাক। মির্জা ভিলার ফটক দিয়ে সাদের কালো জিপটা ভেতরে ঢুকলো। তখন বাড়ির ভেতর উৎসবে ডামাডোল তুঙ্গে। সাদের মেজাজটা এমনিতেই সপ্তমে চড়ে আছে। আয়না রিশান যেভাবে দিনরাত তাকে ফোন করে আর মেসেজ দিয়ে অতিষ্ঠ করে তুলেছে, তাতে না এসে উপায় ছিল না। ভাই দুটোর এই জেদ আর তুই না এলে বিয়ে করবো না, এসবই টেনে এনেছে। গাড়ি থেকে নামতে ঝা চকচকে আলোকসজ্জা। আত্মীয়দের ভিড় দেখে সাদের ভিতরে এক তীব্র বিতৃষ্ণা জন্ম নিল। বিড়বিড় করে বলল, ফালতু যত সব আদিক্ষেতা। পকেটে হাত দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকলো। সাদ কারো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে এই সিঁড়ির বাঁকে সাদের দৃষ্টি থমকে গেল। ওপর থেকে নেমে আসছে ফালাক। বাসন্তী রঙের সুতি শাড়িটা ফালাকের গায়ে দুধে আলতা রঙে যেন এক নতুন মায়া ছড়িয়েছে। হাতে কাছের চুড়িগুলো রিনঝিন শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। সাদ এক মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে রইল। সাদের রুক্ষ আর বিশৃঙ্খল মস্তিষ্কে কে যেন হঠাৎ এক মুঠো স্নিগ্ধতা ছুড়ে দিল। বাসন্তী রঙে মেয়েটাকে অপার্থিব রূপবতী বলে মনে হচ্ছে। সাদের কঠোর চোখের চাহনি এক মুহূর্তের জন্য শিথিল হয়ে এলো। সে অপলক দৃষ্টিতে ফালাকের ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। কেন জানি সাদের মনে হলো এই 7 দিনে মেয়েটা যেন আরো একটু বেশি সুন্দর হয়ে গেছে, নাকি এতদিন পর দেখলেও তার জন্য বেশি সুন্দর মনে হচ্ছে, কে জানে। ফালাক সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল, কিন্তু সাদের দিকে একবারও তাকালো না। তার চোখ নিচে। সে ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আত্মীয়দের জন্য কোনো নাস্তা বা শরবত আনতে যাচ্ছে। সে টেরই পেল না যে তার ঠিক পাশে এসে মানুষটা দাঁড়িয়ে আছে, যার জন্য সে 7 দিন ধরে চাতক পাখির মতো প্রতীক্ষা করছে। ফালাক রান্নাঘরে আড়ালে চলে যেতে সাদ যেন সম্বিত ফিরে পেল। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার বুকের ভিতর একটা অজানা ধকধকানি শুরু হয়েছে, যা সে ঘৃণা করে। নিজেকে সামলে নিয়ে সে দাঁতে দাঁত চেপে সাদ বড় বড় পা ফেলে ওপরে নিজের রুমে চলে গেল। বর্তমান এদিকে টেবিল থেকে ব্যান্ড নেওয়ার সময় সাদের কাছাকাছি যেতে সাদের গায়ের পুরুষালী ঘ্রাণ ফালাকের নাকে আসতে সে চোখ বন্ধ করে ফেলে। ফালাকের বুক ধরফর করছে। এরপর হঠাৎই, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।